বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমি তোমাদেরকে যে প্রিটেস্ট পরীক্ষার বিগত কয়েকদিন আগে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের জন্য বেসের জন্য খুবই উপকারী, এবং যে প্রশ্নটি প্রিটেস্ট পরীক্ষা এসেছিল যে গতকালকে আমরা 1 থেকে 6 পর্যন্ত যে শর্ট কোশ্চান আসে পরীক্ষায় 20টি, তার মধ্যে আমাদের উত্তর করতে 15টি, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 10 দুগুণে 20 নম্বর। সেই 20 নম্বর তোমরা সহজেই যাতে দুর্বল ছাত্রছাত্রীরা পেতে পারো, তার জন্যই আমার আজকের এই আয়োজন। গতকালকে আমি 1 থেকে 6 পর্যন্ত কোশ্চান বা প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। আজকে হচ্ছে 7 থেকে আমরা 15 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে প্রশ্নগুলির সমাধান করা যাক। যে প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, যে রম্বস অঙ্কন করতে কমপক্ষে কয়টি উপাত্তের প্রয়োজন? একটা রম্বসের আমরা আগেই জানি যে একটি রম্বসের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং কোনোই 90 ডিগ্রি নয়। তাহলে আনসারটি দেখুন, যে উত্তর যে রম্বস অঙ্কন করতে কমপক্ষে, দেখো যে রম্বস আঁকতে কমপক্ষে 2টি উপাত্তের প্রয়োজন। 2টি উপাত্তের প্রয়োজন বা দরকার। দেখো এখানেই প্রশ্নের উত্তরটা মোটামুটি শেষ। তো একটা রম্বস অঙ্কন করতে হলে একটা বাহু এবং একটি কোণ, যেমন হচ্ছে একটা বাহু যদি দেওয়া থাকে 2টি উপাত্তের প্রয়োজন, মনে করো এ, এবং একটি কোণ হচ্ছে তোমার থিটা বা 30 ডিগ্রি যাই দেওয়া থাক, তাহলে তুমি এই রম্বসটি আঁকতে পারবা। অঙ্কনের নিয়মটা হচ্ছে, তুমি দেখো এখানে যে কোনো রশ্মি আমি একটা নিয়ে নিলাম, এখানে বি ই, এই বি থেকে যে এর সমান করি, অর্থাৎ এর সমান করে যদি আমরা এখানে কাটি, মনে করো বিসি অংশ কেটে নেই, অথবা হচ্ছে এ বি সি অংশ কাটো, এবং এই বি বিন্দুতে প্রদত্ত এই 30 ডিগ্রি কোণের সমান করে যদি আমরা কোণ অঙ্কন করি, তাহলে দেখো যে এই 30 ডিগ্রি কোণের সমান করে যদি একটি কোণ অঙ্কন করি, তার অর্থাৎ বি সি বি এ সমান, তাহলে আমরা দেখি যে সিবিএ, এইখান থেকে যদি আমরা সিবিএ কোণ সমান যদি তুমি 30 ডিগ্রি আঁকো, এবং এটি যদি বিএফ রেখা হয়, যে সিবিএফ সমান 30 ডিগ্রি আঁকলাম, এবং বিসি এর সমান করে এবি অংশ কাটি বিএফ থেকে। এখন এ এবং সিকে কেন্দ্র করে এই বিসি অথবা এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটি বৃত্তচাপ আঁকি, দেখো এই বৃত্তচাপটি মনে করো পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই ডি এবং এ যদি যোগ করো, এই তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট অঙ্কিত রম্বস, আমরা এই রম্বস তোমার এভাবে অঙ্কন করতে পারি। আশা করি যে তুমি একটু মোটামুটি ধারণা পেয়েছ, এভাবে তুমি রম্বস অঙ্কন করতে পারবা। তাহলে চলো যাই আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে। তাহলে 7 নম্বর প্রশ্নটির সমাধান এখানেই শেষ। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এবার দেখো যে 7 নম্বরের পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমার 8 নম্বর, যে বৃত্তস্থ কোণ। 8 নম্বরের শর্ট কোশ্চেনটি হচ্ছে তোমার যে বৃত্তস্থ দেখো যে বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ কি? তার বৃত্তস্থ কোণ কি? প্রশ্ন ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি যে বৃত্তস্থ কোণ কি, সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা কর। এখানে তুমি দেখো যে বৃত্তস্থ কোণ কি, এটি ব্যাখ্যা। বৃত্তস্থ কোণ হলো, আমরা একটু চিত্রের মাধ্যমে তোমাদের এটি বোঝানোর চেষ্টা করি। তাহলে দেখো যে বৃত্তস্থ কোণটা হচ্ছে এরকম, যে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করে নিই, তাহলে তুমি সেটা অতি সহজেই তুমি বুঝতে পারবা চিত্রের মাধ্যমে। দেখো এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। ওকে, দেখো যে বৃত্তটা যদি আমি অঙ্কন করি, দেখো এইখানে এই
এই যে বৃত্ত, আমরা যদি বৃত্তস্থ কোণ সংজ্ঞা দিই চিত্রের মাধ্যমে একটু খেয়াল করো, আমরা এখান থেকে তুমি মনে করো বৃত্তের ভিতরে মনে করো এ, বি এবং সি, এই একটা এ বি আর হলো এসি যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে এটি কি, এটি হচ্ছে তোমার বৃত্তের এ বি এবং এসি হচ্ছে দুটি যা, কারণ হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো দুই বিন্দু সংযোগ সরল রেখাকে আমরা যা বলে থাকি, সেটা বৃত্তের অধ্যায় বা সংজ্ঞায় আমরা শিখেছিলাম। তাহলে বৃত্তস্থ কোণটা হবে কি, যদি মনে করো যে এটি হচ্ছে থিটা কোণ, আমরা যদি লিখি যে বি এ সি, থিটা কোণ হচ্ছে এখানে হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। এটি কি কোণ? এটি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ সেটির সংজ্ঞা দেখো সহজভাবে এখানে দেওয়া যায়, এটি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কাকে বলে দেখো, বৃত্তস্থ কোণ এখানে সংজ্ঞাটা অতি সহজেই আমি দিতে পারি আমাদের নিজের ভাষায়, সেটা তোমাদের জন্য দেখো যে এখানে বৃত্তের বি এ এবং হচ্ছে সি এ অথবা এ বি অথবা হচ্ছে এসি দুইটি হচ্ছে এই বৃত্তের যা। তাহলে আমরা যদি বলি এটি হচ্ছে তোমার বৃত্তের যা, আমরা যদি বলি যে বৃত্তের দুটি যা বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে বা পরিধির উপরস্থ কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে, তাহলে সংজ্ঞাটি আমরা এইভাবে লিখতে পারি। তাহলে চলো আমরা এটি লিখে ফেলি যে বৃত্তের দুটি যা, বৃত্তের দেখো দুইটি যা বৃত্তের পরিধির দেখো বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুতে দেখো কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। দেখো সংজ্ঞাটি সহজ কিনা, বৃত্তস্থ কোণ বলা হয় বা বলে। এখানে চিত্রে দেখো বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ, বিএসি হলো তোমার বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তস্থ কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি পরিষ্কার বুঝতে পেরেছ চিত্রের মাধ্যমে যে বৃত্তের দুইটি যা বৃত্তের পরিধির উপরস্থ, এখানে হচ্ছে পরিধির উপরস্থ বিন্দু হচ্ছে তোমার এ, তাহলে বি এ এবং সি এ দুইটি যা বৃত্তের উপরস্থ এ বিন্দুতে বি এ সি যে কোণ উৎপন্ন করে এটি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। সেটি আমরা কিন্তু এখানে সহজ ভাষায় লিখেছি, বৃত্তের দুইটি যা পরিধির উপরস্থ কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। এখানে বিএসসি কোণ হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। তাহলে চলো যাই আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানে। সেটি হচ্ছে যে 9 নম্বর প্রশ্নটি হলো যে sec θ প্লাস tan θ = 7/2 হলে তাহলে আমরা মানটি বের করবো tan θ মাইনাস sec θ এর মান বের করি। তাহলে আমরা এই প্রশ্নটি মুছে নিতে পারি। ওকে, তোমরা বুঝতে পেরেছো আশা করি সবাই। ওকে, তাহলে আমরা এটি মুছে নিই। চলো আমরা পরবর্তী প্রশ্নটির সমাধানে যাই। সেটি হচ্ছে তোমার দেখো যে sec θ 9 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে যে sec θ মাইনাস হচ্ছে তোমার tan θ = হলো তোমার 7/2। ওকে, হলে প্রশ্নটা হলো তোমার যে এত হলে আমরা দেখো tan θ এখানে মাইনাস তোমার sec θ এর মান কত, এর মান দেখো বা এর মান নির্ণয় করো, এর মান নির্ণয়
কর। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো এটির সমাধান কিভাবে করা যায়। ওকে, তাহলে সমাধানটা হচ্ছে বা আনসার হলো যে হ্যাঁ, এখানে তোমার দেওয়া আছে, আমরা জানি যে দেখো আমরা জানি এই যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এটি কিন্তু ত্রিকোণমিতিক সূত্র, এটা সবাই আমরা জানি। তাহলে দেখো যে আমরা যদি পক্ষান্তর করি, এখানে যে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে তোমার tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। ওকে, তাহলে আমরা এটি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙ্গি, তাহলে দেখো sec থিটা প্লাস হচ্ছে তোমার tan থিটা ইন্টু হবে তোমার sec থিটা মাইনাস হচ্ছে তোমার tan থিটা। ওকে, ইকুয়াল টু 1। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এইবার দেখো যে sec থিটা প্লাস tan থিটা এর মান বের করতে হবে। এটি দেওয়া আছে, সরি এখানে আমি একটা মাইনাস চিহ্ন বল করেছিলাম। তাহলে দেখো প্রশ্নে দেওয়া আছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 7 বাই কত দেওয়া আছে 2। এই sec থিটা প্লাস tan থিটা এর মান হচ্ছে তোমার 7/2। যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে দেখো এখানে রয়ে গেল তোমার sec থিটা মাইনাস হচ্ছে তোমার tan থিটা ইকুয়াল টু 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এটি দিয়ে যদি তুমি ডান পক্ষ এর সাথে গুণাকারে আছে 7/2 sec থিটা মাইনাস tan থিটা, আমরা যদি ভাগ দেই, তাহলে দেখো এইখানে তুমি sec থিটা মাইনাস তোমার tan থিটা ইকুয়াল টু এটিতে ভাগ দিলে তাহলে তোমার 2 যাবে উপরে, 7 আসবে নিচে। বা আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে tan থিটা মাইনাস sec থিটা, আমার সূত্রে আসছে sec থিটা মাইনাস tan থিটা উল্টো, তাহলে আমরা এখান থেকে একটি মাইনাস কমন নিতে পারি। ওকে, তাহলে tan থিটা মাইনাস হবে তোমার sec থিটা। ওকে, sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2/7। এখন যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের যে মানটি ধারায় এখানে তুমি দেখো sec থিটা tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু মাইনাস 2/7। এই হলো আজকের এই ত্রিকোণমিতিক যে প্রশ্নটি ছিল 9 নম্বরে, সেটির সমাধান এখানে দিয়ে দেওয়া হলো। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি এই সূত্রটি জানো তাহলে অবশ্যই অঙ্কটি একেবারেই সহজ এবং পানির মতন সহজ। ওকে, তাহলে চলো আমরা যাই পরবর্তী প্রশ্নের সমাধানে। 10 নম্বর যে প্রশ্নটি আছে সেটির সমাধান আমরা করি। এটি দেখো, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই, এটিকে আমরা মুছে নেই। দেখো এবার দেখো যে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। 10 নম্বরের প্রশ্নটা হলো যে পূরক কোণের দেখো যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। প্রশ্নটা হলো এরকম, অনুপাত নির্ণয় করো, নির্ণয়। ওকে, দেখো এবার যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা বুঝি যে পূরক কোণ কাকে বলে। প্রথমে তোমার বিষয়টা জেনে নিতে হবে। পূরক কোণ দেখো এইখানে আমি লিখে দিই যে পূরক কোণ হলো দেখো যে দুইটি কোণের সমষ্টি বা যোগফল সমষ্টি, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলা হয়। পূরক কোণ
বলা হয় যদি একটি কোণ থিটা হয় তাহলে পূরক কোণ, সুতরাং পূরক কোণ হবে কোণ সমান 90 মাইনাস থিটা হবে। তাহলে পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলা হয়। যদি একটি কোণ থিটা হয় তাহলে সুতরাং পূরক কোণ 90 মাইনাস থিটা হবে। আশা করি যে তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি বের করি, সুতরাং সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর পূরক কোণ হবে, আমরা লিখতে পারি সাইন হলে পূরক কোণ হবে কস থিটা। ওকে, এরপরে হলো যে কস থাকলে সাইন কস 10, ধরো যে 10 থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এর পূরক কোণ হবে কট থিটা। সুতরাং সেক এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এর পূরক কোণ হবে কোসেক থিটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। অর্থাৎ আবার যদি আমরা লিখি যে আবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটি সমান আমরা লিখতে পারি সাইন থিটা। সুতরাং আবার যদি আমরা লিখি কট দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 থিটা, এবং লেখা যায় যে কোসেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটি সমান আমরা লিখতে পারি সেক থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। যে পূরক কোণ দুইটি কোণের সমষ্টি 90 হলে তাকে পূরক কোণ বলা হয়। যদি একটি কোণ থিটা হয় তাহলে পূরক কোণ হবে এত। তাহলে সুতরাং ত্রিকোণমিতিক অনুপাতে পূরক কোণ এখানে আমরা বিস্তারিত লিখে দিয়েছি। দেখো যে সাইন থিটা সমান কস থিটা হয়, টেন থিটা থাকলে কট থিটা, এবং হচ্ছে সেক থিটা থাকলে কোসেক থিটা হয়, আর তার উল্টোটা হচ্ছে অপর দিকে দেখানো হচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তিনটি জিনিস শিখতে পারলেও আর তিনটি তোমরা অটো শিখে যাবা এটির বিপরীত। আশা করি যে এটি তোমরা পরিষ্কার হয়েছে। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নে, 11 নম্বর প্রশ্ন। এটি মুছে নেই। ওকে, তাহলে এটি তুমি মুছে নিতে পারো। এবার আমরা যাব, দেখো যে এখানে 11 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে 5 মিটার, 11 নম্বরের যে প্রশ্ন সেটা দেখো একটু, যে 11 নম্বরের যে প্রশ্নটি সেটি হলো যে 5 মিটার উচ্চতার 5 মিটার, দেখো 5 মিটার উচ্চতার একটি খুঁটির দেখো ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার, 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ কত? প্রশ্নটি হলো এরকম, একটু দেখে নাও
যে 5 মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত। তাহলে প্রশ্নটির সমাধান বা আনসার বা সলভ এখানে দেখো যে সূর্যের উন্নতি কোণ ধরি সূর্যের উন্নতি কোণ থিটা। এটি আমরা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে দেখো এবং খুঁটির দৈর্ঘ্য খুঁটির একটি 5 মিটার উচ্চতার একটি খুঁটির তাহলে দড়ি যে খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং খুঁটির উচ্চতা দেখো যে খুঁটির উচ্চতা এবি সমান 5 মিটার এবি সমান 5 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য হলো তোমার কত বিসি ABC ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার। ওকে, এই পর্যন্ত আমরা ধরে নিলাম এবং চিত্রের মাধ্যমে তা প্রকাশ করি। দেখো এখানে যদি খুঁটির দৈর্ঘ্য আমরা ধরে নেই এখানে থিটা হলো সূর্যের উন্নতি কোণ আর ABC এটি হচ্ছে 5 মিটার উচ্চতার একটি খুঁটি। এটি হবে তোমার 5 মিটার, এটি অধ্যায় 10 আর ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম √5√3 মিটার। সূর্যের উন্নতি কোণ তা চিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো এখন চিত্র থেকে পাই দেখো আমাদের যেহেতু এখানে দেখো এবি লম্বের মান আর ভূমির মান আছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি 10। তাহলে tan থিটা দেখো tan থিটা ইকুয়াল টু লম্ব বাই অর্থাৎ এবি বাই বিসি, সেটি কিন্তু আমরা লিখতে পারি। বা এই tan থিটা এখানে যদি তুমি লেখো 10 লিখতে পারি বিসির মান হচ্ছে তোমার 5, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই কত tan থিটা ইকুয়াল টু লম্ব বাই হলো তোমার এবির মান হলো 5, ছায়ার দৈর্ঘ্য বিসি সমান হচ্ছে তোমার 5√3। ওকে, এই পাশে যদি তুমি কাটো তাহলে আমার যা অবশিষ্ট রইল এখানে দেখা যাচ্ছে যে tan থিটা ইকুয়াল টু 1/√3 আর 1/√3 মানই হচ্ছে তোমার tan 30 ডিগ্রি। ওকে, তাহলে tan যদি 30 ডিগ্রি হয় অতএব উভয় পক্ষ থেকে যদি tan বাদ দাও তাহলে থিটা সমান তুমি পেলা 30 ডিগ্রি। আশা করি তো তোমরা এটি বুঝতে পেরেছ। অতএব সূর্যের উন্নতি কোণ, সুতরাং দেখো সূর্যের উন্নতি কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই ছিল আজকের এই প্রশ্নটির সমাধান। এখানে শেষ। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন তাহলে চলো আমরা যাই এবার 12 নম্বর যে প্রশ্নটি আছে সেটির সমাধান করা যাক। তাহলে এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই। এটি তাহলে তোমরা মুছে নাও। যাই আমরা পরবর্তী প্রশ্নের সমাধান। ওকে, এইবার দেখো যে আমরা যাব
পরবর্তী যে প্রশ্নটি আছে সেটির সমাধান করার জন্য 12 নম্বরে এখানে দেওয়া আছে, দেখো যে একটি দ্রব্য 30%, একটি দ্রব্য 30% ক্ষতিতে বিক্রয় করা হলো। 30% সে ক্ষতিতে বিক্রি করা হলো দাঁড়ি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করো। তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। এখানে আমরা যদি দেখি যে বিক্রয় মূল্য 30% ক্ষতিতে বিক্রি করা হলো, দ্রব্যটি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো? এখানে 30% ক্ষতিতে বিক্রি করা হলো। তাহলে আমরা যদি ধরে নেই, চলো যে দড়ি এটি সমাধান দেখা বা সলভ। দড়ি যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, অতএব 30% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 থেকে তোমার 30 টাকা বিয়োগ দাও বা বাদ দিতে হবে। তাহলে আমার অবশিষ্ট রইল 70 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 70 টাকা। আমার প্রশ্নে যে কথাটি ছিল সেটি হচ্ছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, বলো এখানে যে বিক্রয় মূল্য হচ্ছে 70 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে তোমার 100 টাকা। আমরা যদি 10 দ্বারা ভাগ করি অনুপাতের প্রত্যেক রাশিকে, তাহলে দেখো এখানে 10 হলে 7, যদি তুমি বাদ দাও তাহলে দেখো কত হয়। এখানে একটি দ্রব্য 30% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য হচ্ছে 70 আর তোমার ক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে এটিকে যদি আমরা কাটাকাটি করি, একটু খেয়াল করো, অনুপাতের 70 গেল উপরে আর নিচে আসলো 100, এটি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে কাটলে থাকছে 7:10। ওকে, তাহলে আমাদের যে অনুপাতটি হবে 7:10 অনুপাতে আমরা পরিণত করতে পারি। 7:10। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত হবে 7:10। যেহেতু বিক্রয় মূল্য 70, একটি দ্রব্য ক্ষতিতে বিক্রি করা হচ্ছে কত পার্সেন্ট? 30%। তাহলে আশা করি যে তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এবার তাহলে চলো আমরা যাই পরবর্তী আরেকটি প্রশ্ন। হলো 13 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে এখানে একটি ধারা দেওয়া আছে। তাহলে আমরা এটি মুছে নেই। ওকে, এইবার খেয়াল করো যে 13 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে এটি হলো যে এখানে এই একটি ধারা দেওয়া আছে 5 + 7 17
এইখানে দেওয়া আছে। এরপরে আছে তোমার যোগ 29 ড ড ঢ। ধারাটির কোন পদ, ধারাটির দেখো ধারাটির কোন পদ তোমার 101, 101 কোন পদ 101 তা নির্ণয় করো। নির্ণয় করো। বলা হচ্ছে 5, 17, 29 ধারাটি কোন পদ 101 তা নির্ণয় করো। এইখানে তুমি দেখতেই পাচ্ছ যে এটির সলভ বা সমাধান হচ্ছে, যে এখানে আমরা যদি এটির সমাধান করি তাহলে দেখো সলভ বা সমাধান। এখানে দেখো ধারার প্রথম পদ হচ্ছে এ সমান তোমার 5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি সাধারণ অন্তর বাই করি, সাধারণ অন্তর দেখো ডি কিন্তু আমরা লিখতে পারি 17 - 5। তাহলে এখানে পেলাম আমি কত 12। ওকে, তাহলে এখানে আমরা 12 পেলাম। বুঝছি ধারাটির শেষ পদ কোন পদ, এখানে শেষ পদ দেওয়া আছে দেখো 101, শেষ পদ বা লাস্ট পদ দেওয়া আছে 101। তাহলে আমরা জানি, সুতরাং পদ সংখ্যা, অতএব পদ সংখ্যা n সমান শেষ পদ মাইনাস শেষ পদ হচ্ছে তোমার এখানে দেখো শেষ পদ মাইনাস তোমার প্রথম পদ যোগ 1 বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এইখানে তুমি সাধারণ অন্তর হচ্ছে তোমার 12, শেষ পদ হচ্ছে 101 মাইনাস প্রথম পদ 5 যোগ 1। তাহলে আমরা লিখতে পারি 12, 5 গেল 95, 96 থাকে এখানে 96 যোগ, তাহলে এইখানে যদি আমরা নামাই তাহলে বাদ দাও 5 বরং 6, 6 বরং 72, 7 বরং 8 বরং 96, 8। তাহলে 8 আর যোগ 1, তাহলে আমরা পেলাম অতএব পদ সংখ্যা কোন পদ, অতএব নির্ণয় পদ, অর্থাৎ নির্ণয় পদ হচ্ছে সমান এই নবম পদ, নবম 9তম পদ। উত্তর এখানে শেষ। নির্ণয় পদ হচ্ছে নবম পদ। এই নবম পদটি হচ্ছে তোমার 101। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই এটি দ্বারার অঙ্ক, অর্থাৎ শর্ট প্রশ্নগুলি যেগুলি আসে সেটি কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসে। সেটার জন্য তোমাদেরকে প্রত্যেক প্রশ্নের জন্যই তোমার প্রত্যেকটি অধ্যায় তোমাকে চর্চা করতে হবে অবশ্যই। তাহলে তোমার সবগুলি প্রশ্নে আশা করি যে কমন পড়বে ইনশাল্লাহ। এইবার দেখো 14 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হলো যে 14 নম্বরের যে প্রশ্ন সেটি আমরা এবার যাব আনসার করতে। এটি আমরা তাহলে মুছে নেই। দেখো এটি আমরা কিন্তু মুছে নিলাম। 14 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। 14 নম্বরের প্রশ্নটা হলো যে এখানে একটি ক্ষেত্রের পরিসীমা দেখো 200 মিটার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে তোমার 200 মিটার, 200 সেন্টিমিটার, এবং
এবং হচ্ছে তোমার প্রস্থ, দেখো প্রস্থ কত, 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার হলে, 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো সলভ বা সমাধান হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে যেহেতু, তাহলে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য অবশ্যই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমরা লিখতে পারি যে 2 এই দৈর্ঘ্য যোগ প্রস্থের মান কিন্তু আমাদের দেওয়া আছে 30। তাহলে আমরা গুণ করতে পারি 2 গুণন দৈর্ঘ্য অথবা 2 দৈর্ঘ্য যোগ 30 দুগুণে 60 আমরা লিখতে পারি। এই হলো আমাদের পরিসীমা, কিন্তু পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ 60 ইকুয়াল টু 200 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইকুয়াল টু 200 মাইনাস 60, তাহলে আমার থাকছে 140 বা দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা লিখতে পারি বাই 2 70। অতএব 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেলাম 70। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে দৈর্ঘ্যের মান পেলাম 70। প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে প্রস্থ হচ্ছে 30। অতএব আমরা যদি উপরে চলে যাই, দেখো অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, সুতরাং আয়ত ক্ষেত্রের দেখো ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে তোমার 70, প্রস্থ হচ্ছে তোমার ডাকে দেওয়া আছে দেখো 30, তাহলে 3 7 21, 2100 বর্গ সেন্টিমিটার। এখানেই আমার প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে ক্ষেত্রফল হচ্ছে 2100 বর্গ সেন্টিমিটার। এখানে এই প্রশ্নটির উত্তর শেষ। এবার লাস্টের যে প্রশ্নটি হচ্ছে 15 নম্বরের প্রশ্ন, সেটি আমরা সমাধান করতে যাব। তাহলে চলো আমরা আজকে এটি মুছে নেই। ওকে, এইবার দেখো যে লাস্টের যে প্রশ্নটি হলো সেটি হচ্ছে যে, এবার দেখো সর্বশেষ প্রশ্ন 15 নম্বরের যে প্রশ্নটি সেটি হলো এইখানে দেখো দেওয়া আছে চলক কাকে বলে। 1 নম্বরের প্রশ্নটা হলো যে চলক কাকে বলে। এর সাথে আছে চলক কত প্রকার, চলক কত প্রকার ও কি কি প্রশ্নটি এরকম। তাহলে দেখো প্রথম প্রশ্ন হলো যে আমার এখানে প্রশ্নের অংশ চলক গাণিতিক প্রক্রিয়া। চলক হচ্ছে সংজ্ঞা, দেখো গাণিতিক
প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে। যেমন উদাহরণ হিসাবে ধরতে পারো যে এক্স ওয়াই ইত্যাদি, এগুলি নির্মাণ গাণিতিক প্রক্রিয়া ইচ্ছাস্বাধীন বা পরিবর্তন করা যায়। আর যেগুলির মান পরিবর্তন করা যায় তাদেরকে ধ্রুবক বা ইংরেজিতে কনস্ট্যান্ট বলা হয়। চলক দুই প্রকার। পরবর্তী প্রশ্ন, চলক প্রধানত দুই প্রকার। চলক দুই প্রকার। এক, যথা বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। দুই হচ্ছে অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। আজকের মতো আমার এখানে যে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলো ব্রিটিশ পরীক্ষায় এসেছিল সেগুলোর প্রশ্ন আমি দুইটি ভিডিওর মাধ্যমে, গতকালকে 6 পর্যন্ত ছিল, আজকে 7 থেকে 15 পর্যন্ত সবগুলি প্রশ্নের সমাধান আজকে আমি এখানে শেষ করলাম। আজকে এখানেই আমার ক্লাসটি শেষ করছি। তার আগে দুটি কথা বলে যাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন, একটি লাইক অবশ্যই করে যাবা। আর কোনো কথা থাকলে কমেন্ট বক্সে কমন লিখে জানিয়ে দিবা, তার পরবর্তীতে আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে, ধন্যবাদ।